তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই। আমার নাম অসিত কুমার রায়। আমি যতদূর জানি সেইটুকুই আপনাদেরকে বলছি আমাদের জমিদারির ব্যবস্থা সম্বন্ধে। আমার নাম শ্রী মৈতোষ রায়। আমি এই রায় পরিবারের একজন সদস্য। এমন কিছু জনশ্রুতি আছে কি, যে জনশ্রুতি কিন্তু ঐতিহাসিক ভিত্তি থাকে, যে কেন এই গ্রাম নষ্ট হয়ে গেল বা কেন এই গ্রাম উন্নতি করেছিল এবং ইংরেজ আমলে কেমন ছিল। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কলকাতার দিক থেকে যারা আসবে তারা ডানকুনি এসে দুর্গাপুর এক্সপ্রেস ধরুন, সে সোজা বর্ধমান বুদবুদ হয়ে পানাগড়ের মোড় আসুন। পানাগড়ের মোড়ে এসে দেখুন দেখানো আছে দার্জিলিং মোড়, যেটা পরে বড় করে আরও দেখিয়েছি। ওখান দিয়ে সোজা রাইট টার্ন নিয়ে পানাগ্রাম মোড়গ্রাম যে এক্সপ্রেসওয়ে ওটা ধরে সোজা আসুন 11 মাইল। এই 11 মাইল বাস স্ট্যান্ড বা গুসকরার মোড় থেকে রাইট টার্ন নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকতে হবে, যেটা মৌখিরা দিকে চলে গেছে। এই রোড ধরে সোজা আমরা পৌঁছে যাব কালিকাপুর রাজবাড়ি। ডানকুনি থেকে এই কালিকাপুর রাজবাড়ির দূরত্ব হচ্ছে 151 কিলোমিটার। এটা ইলামবাজার ফরেস্ট। এই ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। এখান দিয়ে আমরা অজয় নদী পেরিয়ে তারপর 11 মাইলের দিকে যাব। ইলামবাজার পেরিয়ে আমরা এবারে এই অজয় নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। অজয় নদীর ইয়েতে চাই দেখুন, অজয়ের ব্রিজ, নিচে দিয়ে বয়ে চলেছে অজয় নদী। এটা দেখছেন, এটা দুর্গাপুর এক্সপ্রেস থেকে যারা পানাগ্রাম কলকাতার দিক থেকে যারা আসবেন তারা এসে এই 11 মাইল মোড়, 11 মাইল মোড় দেখুন। এই মোড়টি, এই যে ডান দিকের রাস্তাটি সোজা যে চলে যাচ্ছে, এটাই চলে যাচ্ছে গুসকরা। কিছুটা এগিয়ে বাঁ দিকে আদরিয়া ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাব কালিকাপুর রাজবাড়ি। আর বাঁ দিকে যে এই রাস্তাটা দেখছেন, এই হাইওয়ে সোজা চলে গেছে মোরগ্রাম। পানাগড় থেকে আসছে পানাগড় মোরগ্রাম হাইওয়ে, এটা এই সোজা চলে যাচ্ছে মোরগ্রাম। তো আমরা এখন ডান দিকে এই 11 মাইল থেকে আমরা যাব গুসকরার দিকেই যাব, কিন্তু কিছুটা গিয়ে আমরা বাঁদিকে কালিকাপুর, ওইটা আমাদের গন্তব্যস্থল। এগারো মাইল থেকে আমরা তো গুসকরার রাস্তা ধরেছিলাম, এই সোজা চলে যাচ্ছে গুসকরা। তার আগে দেখুন বাঁদিকে একটা রাস্তা টার্ন নিচ্ছে, এটা কালিকাপুর মোড়। এখান থেকে আমাদের কালিকাপুর জমিদার বাড়ি যেতে হবে। এই যে বাঁদিকে রাস্তা টার্ন নিয়েছে, এই রাস্তা দিয়ে সোজা আমরা চলে যাব কালিকাপুর গ্রাম। এখান থেকে আর কিছুখানি 2 কিলোমিটার রাস্তা। এই ঘন জঙ্গল, এইদিকে বাঁদিকে এটা হচ্ছে 11 মাইল জঙ্গল বলছে, ডান দিক সোজা চলে যাচ্ছে গুসকরা। চলুন।
যে বিশাল অরণ্যের সুবিশাল অঞ্চলকে সাফ করে এবং বহু মহিরুহকে ছেদন করে পরমানন্দ রায় এই সাতমহলা প্রাসাদ স্থাপন করেছিলেন। আজ সেই অরণ্যই কালের নিয়মে তার শীতগৌরব পুনরুদ্ধারে আবার স্বমহিমায় তাহা গ্রাস করিতেছে। আমরা আজকে কালিকাপুর জমিদার বাড়িতে এসেছি। এই বংশের পুরুষ শ্রী মহিতোষ রায় মহাশয় এবং অসিত রায় মহাশয়, এনাদের কাছ থেকে আমরা এই এর কিছু জানতে চাইবো। এই জমিদার বংশের ইতিহাস ওনাদের যতটা জানেন বা দেখেছেন সেটা আমাদের একটু ব্যক্ত করবেন। আচ্ছা, চলুন শুরু করি। বলা আছে, আমার নাম অসিত কুমার রায়। আমি যতদূর জানি সেইটুকুই আপনাদেরকে বলছি আমাদের জমিদারির ব্যবস্থা সম্বন্ধে। আমরা প্রথমে মৌখিরা বলে একটা গ্রাম পাশেই, সেই গ্রামের বাসিন্দা ছিলাম। অজয় নদী খুব কাছেই ছিল আমাদের, এবং সেই অজয় নদীর বন্যার ভয়ে এবং মানে আমাদের লোক সংখ্যা বেশি হয়ে যাওয়ার ফলে মনে হয় যত সম্ভব আমাদের একজন মুখিয়া থেকে এসে এই ভরা জঙ্গল কাটিয়ে এই কালিকাপুর গ্রামটা স্থাপন করে। এই কালিকাপুর গ্রামটা স্থাপন করা মানে শুধু এই মুখিয়া মৌজার মধ্যে, এটা কোনো আলাদা কোনো মৌজা নেই। কালিকাপুর গ্রামটার নাম আছে কালিকাপুর, কিন্তু মৌজা কিন্তু মুখিয়া মৌজা, এটা কোনো আলাদা কোনো মৌজার মধ্যে পড়ছে না। এখানে শুধুমাত্র বসতি স্থাপন করার জন্য, বসবাস করার জন্য তিনি এখানে এই জঙ্গলে গাছ কাটিয়ে তিনি বসতি স্থাপন করেন। তখনকার দিনে এই জঙ্গলগুলোর মালিক ছিলেন ওনারাই, এখানকার জমিদাররা। যাই হোক, এবং পরমানন্দ রায় গুজকরার দরিয়াপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বর্ধমান রাজার দেওয়ান ছিলেন এবং এই অজয় নদীর তীরে মৌখিরা গ্রামের পরবর্তীতে জমিদার হন। কিন্তু অজয় নদীর তীরে এই স্থান বন্যাপ্রবণ হওয়ায় ও স্বল্প পরিসরে জমিদারিত্ব পালনে অসুবিধা হয় তিনি পার্শ্ববর্তী গ্রাম কালিকাপুরের এক বিশাল অংশে ওনার 7 ছেলের নামে এক 7 মহলা প্রাসাদ বানান। এই দুর্গাবাড়িটা কিন্তু এর আলাদা পার্ট। এই দুর্গাবাড়িটা আমাদের বাড়ির স্থাপনের অনেক পরে হয়েছিল, আগে যেদের বসত বাড়ি, তারপরে দুর্গাবাড়ি হয়েছিল। এবং এই শিবদালন যেটা, এটা আরো অনেক পরে হয়েছিল। আর এই শিবদালনটা তৈরি হওয়ার মূল একটা ইতিহাস আছে। ইতিহাসটা কি আমাদের শোনা ইতিহাস, যেহেতু মানে বংশের দুর্গার অধিষ্ঠান আছে, অথচ শিবের কোনো ছিল বংশেশ্বর পরমেশ্বর তৈরি করা। হ্যাঁ, পরমানন্দ রায় এই মন্দিরটা স্থাপন করেছিলেন। জমিদার পরমানন্দ রায় 1839 সালে এই জোড়া শিব মন্দির নির্মাণ করেছিলেন। একটির নাম হংসেশ্বর এবং অপরটি পরমেশ্বর। দুর্গা মন্দির দেখে তারা করেছিল যে শিব মন্দিরটা কোথায়, আমাদের শিব মন্দির কি দরকার, বলছে অন্নপূর্ণা যেখানে থাকে সেখানে শিবও থাকে, শিব মন্দির থাকা উচিত। তো তখন এখানকার যিনি ছিলেন তাদের বড় পরমানন্দ রায়, তিনি তখন বললেন তাহলে আপনারাই তাহলে উদ্যোগ নিয়ে এটা করে দেন। তাই সেই তখন এই শিব মন্দির প্রতিষ্ঠা শুরু হয়, এবং এটা বেশ দীর্ঘ কয়েক বছর সময় লেগেছিল এটাকে প্রতিষ্ঠা করতে, মানে শিব তৈরি করতে, প্রতিষ্ঠা করতে। মানে এটা বলতে পারবেন যে মানে বাইরের মানে থেকে এসে বাইরে কেন মন্দির, বাইরে কেন, কারণ দুর্গাবাড়ির মধ্যে আর জায়গা ছিল না। আর এই যে দুর্গাবাড়ি দেখছেন, হ্যাঁ, গোটাটা কিন্তু দুর্গাবাড়ির মধ্যেই পড়ছে। হ্যাঁ, কিন্তু আপনি এখন দেখছেন যে এটা একটা সেপারেট হয়েছে। সেপারেট হওয়াটা এটাই কারণ যে তাদের কোনো আইডিয়া ছিল না যে শিব মন্দির করতেই হবে, আর শিব মন্দিরটা ওই জন্য পরে হয়েছে, বাইরে হয়েছে। আর ভেতর দিয়ে যে দেখছেন এইদিকে, এইখান থেকে কিন্তু গোটাটাই কিন্তু আমাদের মহল তৈরি হয়ে গেল। এই জায়গাটা বলা হয় বারদুয়ার। এই জায়গাটাতে আপনার বাইরে থেকে যারা অতিথি তারা আসবেন, এসে এখানে খবর দেবেন যে আমি এরকম এসেছি, নাম বলবেন বা বলবেন ও আত্মীয় হয়ে বাড়িতে যাবে, তাকে জিজ্ঞেস করবে যে আপনার এই আত্মীয় এসছে কিংবা এই লোক দেখা করতে এসছে। তখন ওখান থেকে লোক আসবে, কিংবা আত্মীয় হলে তারা আবার বাড়ি থেকে দেখাশোনা করবেন। এরকম একটা সিস্টেম ছিল আর কি। আর আপনারা দেখবেন, ভেতরে দেখবেন ওই দিক থেকে এই বাড়ি থেকে এই দুর্গা বাড়িতে ঢোকার একটা রাস্তা আছে, সবই আছে। এবং রাস্তা কিন্তু এই একটাই রাস্তা, এই দিক দিয়ে সবাই আসতো।
আর ওইখানে গিয়ে পরে একটা কোর্টইয়ার্ডের মতো আছে দেখবেন, চারিদিকে ঘর আর মাঝখানটা একটা উঠোন, ওইটা ছিল ওদের আড্ডা স্থল। বিকেল রাতে ছেলেরা খেলতো, তারা বসে আড্ডা দিত, এইরকম আর কি। এদের এর পরবর্তীটা আমার ভাইয়ের। এটা তো এখনই আমার দাদার কাছে, আমার নাম শ্রী মৈতোষ রায়। আমি এই রায় পরিবারের একজন মানে সদস্য। তো আমার দাদার এই অসিত রায়ের কাছে আপনি শুনলেন যে 7 ভাই ছিল, 7 ভাই ছিল। তো সেই 7 ভাইয়ের যে যিনি প্রভাবশালী ছিলেন, তার নাম হচ্ছে কৈলাসপতি রায়। লাস্ট যে জমিদার ছিলেন, যার আন্ডারে এগুলো ছিল মানে লাস্ট পর্যন্ত, হচ্ছে কৈলাসপতি রায়। তো তার আন্ডারে ছিল, তিনি খুব প্রভাবশালী ছিলেন এবং তিনি খুব বিচক্ষণ মানে লোক ছিলেন। তারপর আস্তে আস্তে মানে আমাদের এমনি সমস্ত স্বপ্ন দেখাশোনা উনি করতেন। আর আমাদের এমনি চাষযোগ্য জমি সেরকম ছিল না, আমাদের সোর্স অফ ইনকাম ছিল জঙ্গল। জঙ্গলে আমাদের সোর্স অফ ইনকাম, মানে এখান থেকে নিয়ে আপ টু দুর্গাপুর, বাঁকুড়া, ওই এরিয়া পর্যন্ত আমাদের জঙ্গলের এরিয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা একটা এরিয়া ছিল আমাদের, ওইটাই ছিল সোর্স অফ ইনকাম, ওইটাই। আর মোটামুটি আমাদের চাষযোগ্য যে জমি আছে সেগুলো আমাদের নিজের খাবার জন্য মানে হতো, মানে দরকার লাগতো, কাজে লাগতো। তারপর আস্তে আস্তে আমাদের জমিদারি চলতে থাকে, আস্তে আস্তে উনি বিস্তার করতে থাকেন। এই যে বাড়িগুলো মানে একবারে কমপ্লিট হয়নি, আস্তে আস্তে হয়েছে। তো এটা আনুমানিক আমাদের 400 বছর, মানে আমরা যতটা মানে আমাদের শুনছি 400 বছর, আনুমানিক 400 বছর। তৎক্ষণাৎ যে প্রজারা যারা ছিলেন, প্রজাদের জীবিকাটা মেন কি ছিল? ওই জঙ্গলই ভরসা? হ্যাঁ, জঙ্গলি ভরসা ছিল। কাঠ কাটতো বা রাজাদের আন্ডারেও কাজ করতো। আর এখানে যে জমিগুলো আছে, তখন তো লোক সংখ্যা খুব কম ছিল, এই জমিগুলো তারাই সব চাষবাস করতো। তারপরে মাঝখানে নীলকর সাহেবরা এসেছিলেন এবং তারা নীল চাষ করাতেন। সেসব একটা কিছু মানে ছিল ব্যাপার। যেটা শোনা যায় যে নীলকর সাহেবদের যে জোর জবরদস্তি বা সেরকম কিছু ব্যাপার কি কিছু বলা যেতে পারে নাকি? সেটা কিছুটা আমরা সেরকম ইতিহাস কিছু নাই, সেরকম ইতিহাস কিছু নাই। এখানে একটা নীলকুঠিও আছে আমাদের, এবং সেখানে সেই পুকুরের পাড়ে একটা, তার পুকুরটার নাম চাঁদনি। তো তারপর আস্তে আস্তে মানে ওনার এই সমস্ত হতে থাকে। তারপরে উনি মানে ভাবলেন যে এটা দেবত্ব করা যাক। দেবত্ব করা হলে তাহলে সেই সময় একটা উদ্যোগ হয়েছিল দেবত্ব করা। তো আমাদের রেজিস্ট্রার থানা তখন আমাদের কাছেই আসতো কোনো কিছু প্রবলেম হলে। তারা আমার যেটা শোনা যে তারা এসেছিলেন, দেবত্বের সবকিছু প্রোগ্রাম চলছিল। সেই সময় আমাদের যে বাড়িটা দেখছেন, এই যে এত বড় বাড়ি, এদিকে একটা রয়েছে, সেটা রাধা বল্লভ। তো সেই ঠাকুর হয়েছিল, ঠাকুর প্রতিষ্ঠা হয়নি। তো সেই সময় ঠাকুর আমাদের মানে হ্যাঁ ঘটনা ঘটেছিল। মানে উনি ওই কৈলাসপতি রায় মারা গেছিলেন সেই সময়, সেদিন আর প্রতিষ্ঠা হতে পারেনি, সেটা আমরা শুনেছিলাম। আর ঠাকুর এখান থেকে একজন এদিকে পাশে একজন আছেন, ওই ভদ্রলোকের নাম কি বলে না, ওই যে কি চক্রবর্তী, হ্যাঁ নীলকণ্ঠ মুখার্জি, উনি এখানে এসেছিলেন। ওনাকে স্বপ্ন দিয়েছিল তান্ত্রিক, উনি এখান থেকে ঠাকুরটা নিয়ে চলে যান। হ্যাঁ, তারপর থেকে আমাদের আস্তে আস্তে জমিদারি বা আমাদেরও ধীরে ধীরে মানে ক্ষয় শুরু হয়। মানে আমার যদি ব্যক্তিগত ধারণা যে ঠাকুর চলে যাওয়ার পর থেকেই গ্রামের অবনতি মানে আস্তে আস্তে শুরু হয়। ধীরে ধীরে সবকিছু গভর্নমেন্ট এতটা জমি রাখতে পারে, মানে গভর্নমেন্ট আমাদের সমস্ত জঙ্গলটা নিয়ে নেয়। হ্যাঁ, ওইটার সময় থেকেই আমাদের অবস্থা। আর দেবত্ব না হওয়ার জন্য আমাদের এটা মেনটেন্যান্সের কোনো ব্যবস্থা নাই। আর আমাদের পূর্বপুরুষরা কাজের সূত্রে বিভিন্ন জায়গায় এখান থেকে ছড়িয়ে গেল চারিদিকে নিজেদের কাজের জন্য, এখানে কোনো আরো সোর্স অফ ইনকাম থাকলো না। আর তখন আস্তে আস্তে আমাদের এই মানে প্রথাটা আস্তে আস্তে জমিদারির যে ব্যাপারটা আস্তে আস্তে খতম হয়ে গেল এটা। তো সেই থেকে আর এখন আমরা যে প্রজন্মের লোক, আমরা যতটুকু আমরা শুনতে পাচ্ছি, আমরা কি 8-9 জেনারেশন এরকম কিছু হবে, সেরকম একটা মানে এটা আনুমানিক, মানে কোনো লিপিবদ্ধ করা না লিপিবদ্ধ করতে হবে কিছু নেই, আনুমানিক। সেটা আমাদের 8-9 জেনারেশন আমরা হবো। আমরা বাইরের কাজেও ছিলাম, উনিও আমাদের শিক্ষক ছিলেন, মানে আমার দাদা।
তো সে আমরা যখন এখানে সবাই এলাম তখন দেখলাম এর অবস্থা, এই যে পুরো ভগ্নাবস্থায় আছে, এই যে সমস্ত ছাদ পড়ে গেছে, কোনো ছাদ ছিল না, ছাদ সব ভেঙে গেছিল। দুর্গাপুর এই যে জমিদার আপনাদের যে এটা পত্তন যখন হয়েছিল, ওটা আনুমানিক কত খ্রিস্টাব্দ সেরকম কিছু বলতে না, পারবেন? মোটামুটি আনুমানিক 400 বছর আগে। 400 বছর। হ্যাঁ, 400 বছর আগে। 400 বছর হ্যাঁ আগে। হ্যাঁ হ্যাঁ, তো সেটা আমাদের মনে হয়, মন্দিরটা মনে হয় 350 প্লাস এরকম কিছু হবে। আর মন্দিরটার ব্যাপারে আমার একটা ব্যক্তিগত ধারণা, যে মন্দিরটা যেমন দাদা বললেন যে এরকম প্রতিষ্ঠা হয়েছিল এইভাবে, মানে সাধু এসেছিলেন। তো আমার একটা ব্যক্তিগত ধারণা যে আগেকার দিনে কি হতো, বর্গীরা সব এইসব জমিদার বাড়ি সব আক্রমণ করতো আগে। তা আমি দেখেছি, যেখানে আমি এরকম জমিদার বাড়ি দেখেছি, সেখানে দেখেছি এরকম দুটো করে এরকম শিব মন্দির থাকে। তো তারা নাকি শুনেছিলাম, তারা নাকি মানে তারা শিব মন্দির থাকলে তারা সেখানে আর কিছু মানে ইয়ে করতো না, আক্রমণ করতে। হ্যাঁ, আর সেটা একটা কারণ হতে পারে। ওটা মানে আমি আমার ব্যক্তিগত একটা ভাবনা, এটা একটা কারণ হতে পারে। ওই জন্য বাইরে একটা মানে সামনে ঢুকে একটা মানে জোড়া শিব মন্দির, শিব মন্দির। আর আমরা শিব মন্দিরটা আস্তে আস্তে রিপেয়ার করেছি, কিছুটা বাউন্ডারি ওয়াল ভেঙে গেছিলো, তারপরে আমরা সব নিজেরা কন্ট্রিবিউট করেছি। মানে আমরা ভগবান আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা নিজেরা কন্ট্রিবিউট করে আর এই দাদা এখানে, আমি এই কিছুদিন হলো এসেছি, 2 বছর হলো, আমি রাজস্থানে এস্টাবলিশ। আর এই দাদা এখানে থাকেন, সেখানে ইনি স্কুলের শিক্ষক ছিলেন। তো এনার তত্ত্বাবধানে একদিন এই জিনিসগুলো হয়ে আসছে। তো আমরা তো কিছু বুঝতেও পারতাম না, প্রথম মাস্টার যখন চলে যেতাম, তো এখন এসে অনেক কিছু বুঝছি। তো তখন আমরা এটা চেষ্টা করছি সবাই মিলে, পরিবারে যে আরো লোক বাইরে থাকে তার সঙ্গে আমি নিজে যে পার্সোনালি কন্ট্যাক্ট করছি এবং তাদেরকে বলছি তোমরা এখানে দাও, তোমাদের তো অনেক কিছু আছে, তোমাদের সব কিছু আছে। তারা অনেকে ডোনেট করছেন, আর সেই ডোনেটে আমাদের এই জিনিসটা ধীরে ধীরে একদম সুন্দরভাবে মানে তৈরি হচ্ছে। তাহলে আমাদের এখনো পর্যন্ত আমাদের গভর্নমেন্টের কোনো হেল্প বা গভর্নমেন্টের কোনো সুবিধা আমরা এখানে পাইনি, নেই নাই। মানে আপনারা কি হেরিটেজ বলুন বা যাই বলুন, গভর্নমেন্টকে কখনো কোনো অ্যাপিল করেছেন? হ্যাঁ, অ্যাপিল হয়েছে, গভর্নমেন্টের সার্ভে হয়েছে, নবান্ন থেকে অনেক সিটি হয়েছে, 2বার 3বার অনেক লোক এসেছেন, বিডিও এসডিও ম্যাজিস্ট্রেট ডিএম সবই কথাবার্তা এগিয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত মানে আলটিমেট রেজাল্ট নীল। হ্যাঁ নীল, নীল। অ্যাকচুয়ালি ওনারা এবার তুমি ঘোরো। কমার্শিয়াল ইয়েতে ব্যবহার করবেন বলে এটা চাইছিলেন না, হ্যাঁ, মানে ব্যক্তিগত ইয়েতে। হ্যাঁ, আমরা সেটা রাজি হইনি। আমরা বললাম ব্যক্তিগত মানে আমাদের বাড়ি, ওই বাড়িগুলো হয়তো ব্যক্তিগত কিছু হতে পারে, দুর্গা বাড়িটা কিন্তু আমাদেরকে ছাড়বো না। হ্যাঁ, ওরা হয়তো আমাদের কাছ থেকে নিলেন, নিয়ে তারপরে কারোর কাছ থেকে শুনেছিলাম, শোনা কথা, এটা একটা লম্বা টার্ম 99 ইয়ার্স লিজ দিয়ে দিলেন। তো মানে হোটেল ব্যবসা বা হ্যাঁ, একটা আর এটা একটা পবিত্র জায়গা, এটা এত বড় একটা পবিত্র জায়গা। বংশের একটা হ্যাঁ হ্যাঁ ইয়েটা একটা মান মর্যাদা। হ্যাঁ, আমরা চাইছিলাম যে এই জিনিসটা যেন এইরকমই থাকে, এখানে যেন কোনো রকম মানে লোক বসবাস না করে। আর এখানে কোনদিন কেউ বসবাস আমাদের করেওনি, মানে দুর্গা মন্দির এখানে বসবাস মানে করা উচিত না। তো এই গ্রামের মানে বলতে গেলে যে জমিদার বংশ, সেই জমিদার বংশের উত্তরাধিকারী এত বছর ধরে আপনারা আছে, আপনারা শিক্ষিত মানুষ এবং আপনারা সচেতন, বোঝা যাচ্ছে বিভিন্ন বিষয়ে আপনারা সচেতন। এখন কথা হচ্ছে কি, এমন কিছু জনশ্রুতি আছে কি, যে জনশ্রুতি কিন্তু ঐতিহাসিক ভিত্তি থাকে, যে কেন এই গ্রাম নষ্ট হয়ে গেল বা কেন এই গ্রাম উন্নতি করেছিল, এবং ইংরেজ আমলে কেমন ছিল, প্রাক ইংরেজ আমলে কেমন ছিল। যেমন 1747-এর আগে তো ইংরেজরা আসেনি, না, তখন ছিল মুঘলরা ছিল, তাদের রাজারা, বর্ধমান রাজা ছিল, এই ছিল। সে সম্পর্কে আপনাদের কিছু জানা আছে কি, মানে সামান্য কিছু আলোকপাত করতে পারবেন? হ্যাঁ, জানা আছে বলতে কি এখানে শোনা কথা আর কি। হ্যাঁ, যে এই গ্রামটা একটা স্বয়ং সম্পূর্ণ গ্রাম। আমার পাড়া থেকে, কোমর পাড়া থেকে সবাই কিন্তু এখানে বাস করতো, আমার বাস করার নিয়ে মানে এসেছিলেন। প্রত্যেকটা পেশার লোক ছিল। পেশার লোক, তাদের নিজেদের প্রয়োজনে, জমিদারদের নিজেদের প্রয়োজনে এটা তারা বসতি হ্যাঁ, হ্যাঁ। দিয়েছিলেন। এবং আপনারা যেখান থেকে ওই পাকা রাস্তা থেকে বেরিয়ে এসেই একটা উঁচু ঢিবি পাবেন, সেখান থেকে আরম্ভ হয়েছিল আমাদের গ্রাম। আচ্ছা আচ্ছা, যেটা ওখানটা এখন ছুটুরডাঙ্গা বলে নাম আছে, উত্তরা ওখানে বাস করতো। মানে একটা স্বয়ং সম্পূর্ণ গ্রাম ছিল। সম্পূর্ণ গ্রাম। হুম। এদের জন্য মানে কাজের জন্য কাউকে বাইরে যেতে হতো, বাইরে এখানেই কাজ পাওয়া যেত। এখানকার মানে এদের তো শুনলে আমরা আইসি কোথা থেকে হতো, হ্যাঁ, সেটা জমিদারি থেকে এবং আপনার কি বলে জঙ্গল থেকে আইসি। এই এত বড় ক্ষতি করছে, এত প্রভাব, এত
জমিদারি প্রথা বিলোপ হয়ে যাওয়ার পর থেকে এদের পতন আরম্ভ হয়। আচ্ছা এবং আচ্ছা। যেহেতু এদের মধ্যে শিক্ষিত খুব উচ্চ শিক্ষিত লোক খুব কম ছিল, তার জন্য এরা চাকরির জন্য খুব বাইরে যেত না। মানে চিন্তা ভাবনার দিক থেকে যে অগ্রগতি বা সেটা কম এটা কম ছিল। আর কম যে ছিল। বুঝতে পারছেন জঙ্গল ঘেরা জায়গা, শিক্ষা বিদ্যার বাইরে বেরোবার চর্চাটা কম ছিল। কম ছিল। আর একটা ইয়ে আছে যে এখানে একটা মহামারী নাকি হয়েছিল। আচ্ছা সেই মহামারীতে মানে প্রচুর লোক মারা যাওয়ার পরে সবাই তো উঠে পালিয়ে গেছিল আর কি। অন্য আচ্ছা জায়গায়- আচ্ছা, জায়গা ছেড়ে চলে যায়। জায়গায় চলে আচ্ছা যায়। সেটা কি এই ৭৬-এর মন্বন্তর ওই সময়টা? ওই সময় হতে পারে। হ্যাঁ, কারণ ৭৬-এর মনন্তর কিন্তু দেখা যায় যে পশ্চিমবাংলা হ্যাঁ, প্রচন্ড গ্রাম উজাড় প্রচুর, হ্যাঁ, উজাড় হয়ে গেছিল আমরা গ্রাম, বঙ্কিমচন্দ্রের গ্রামকে গ্রাম। এই বর্ধমান মহারাজা কে আমন্ত্রণ জানানো হয়েছিল কালীকাপুর দর্শনের জন্য। আচ্ছা, আর আচ্ছা। বর্ধমান মহারাজা বলতে মহারাজা ওই পর্যন্ত এসে তারপরে দেখে মানে তিনি ঘাবড়ে যান। বলে যে, ও কিসের বস্তা? আচ্ছা। ঘাবড়ে যান। চালের বস্তা। বলছে, চালের বস্তা তো আমি যাবো এত বড় চাল তো হই শুধু নাই। মা লক্ষ্মী। মা লক্ষ্মীর উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো ক্ষমতা না, আমার নাই। না, না। আমি এখান থেকে পুলিশকে বলে দিই আমি এখান থেকে ঘুরে চলবো। তো সেই নিয়েই শোনা যায় যে মা লক্ষ্মী তখনই বলে দিল আমি কালপুর থেকে চললাম। ও তারপরের থেকে যাওয়া যেত। তোমার দেখেছো টেকনোলজিটা এইখান থেকে যে এরকম গোলগুলো করেছে, তার টেকনোলজি ইট দিয়ে থাক থাক করে এমন ভাবে সাজিয়েছে, এমন ইটটা তৈরি করেছে যে মানে সে কোনোদিনও এটা ভাঙবে না। হ্যাঁ, স্থাপত্য বিদ্যা যে ছিল, সেই স্থাপত্য বিদ্যা কি তারা কি এদেশি লোক? বিদেশি বাইরে লোক? থেকে কেউ না, এসেছিল? না। এটাই আপনার সব কাজে মিস্ত্রি হয়। এখন এই কাজগুলো করতে গেলে মিস্ত্রি বদলে করে হ্যাঁ, হ্যাঁ। ধর্মের কোনো ব্যাপার আর ছিল না। এটা তো ছিলাম তো। এটা তো ছিলাম। আর যেখানে যেখানে যেরকম ইট লাগে সেখানে সেরকম ইট তৈরি করবে, ডিজাইন, ওই ডিজাইনের ইট। ওই যে এই জায়গাটা যদি মানে আমার ধর্মীয় স্থান না হতো না, তাহলে চলে গেছে ঠাকুর, কিন্তু তবু লোকে কি না এটা ঠাকুর ছিল এটা বলে। তাহলে এটা পরিষ্কার হতো, থাকতো এবং ঘরেই থাকতো। তার একটা বিশ্বাস। হ্যাঁ, হুম। কিন্তু আচ্ছা, একটা অন্য প্রশ্ন করছি, কিছু মনে করবেন না। না না বল। সেটা হচ্ছে আপনাদের বংশের অন্য জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি তাদের বংশের কেউ না কেউ হয়তো বিরাট লেখক, বিরাট জজ, হ্যাঁ, বিরাট বিজ্ঞানী হয়েছে। এখানে থাকেন না, কিন্তু এই বংশে কি এরকম কেউ আছে? না, আর আমাদের বংশে মানে এমনি জজ টজ কেউ হয় না। অনেকে আছে না, মানে অনেক বংশে দেখা যাবে যে যেমন লর্ড এস পি সিনহা, হ্যাঁ, উনি গ্রামেরই মানুষ। যেমন আমাদের হুগলি জেলায় আছেন আপনার যার লেখা ওই আমাদের সাহিত্যিক বড়, তারা সব আলালের ঘরে দুলাল অনেক যার আছে, লেখা, আমরা অনেক বড় বড় বংশ। তো এরকম আপনাদের জমিদার বংশে এরকম কোনো মানুষ আছেন কি যিনি দেশে বিদেশে গিয়ে শিক্ষিত না, হয়েছেন, বড় পণ্ডিত, বড় সেরকম বিজ্ঞানী, কোনো আমরা ডাক্তার, এরকম থাকে? বললাম তো যে সাধারণত আমাদের এরকম তো- হয়। তখন তো পড়াশোনার চলই ছিল না হতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের এখন যে স্কুলগুলো দেখছেন অনেক পরে তৈরি হয়েছে, প্রাইমারি স্কুল অনেক পরে তৈরি হয়েছে। এখানে যে হাই স্কুল আছে, মানে মাধ্যমিক স্কুল আছে, এটা অনেক পরে তৈরি হয়েছে। আর একটা জিজ্ঞেস করছি, ব্যাপারটা হচ্ছে শুনুন, যে এই এখন একটা সময় এসছে কিন্তু ছেলেপুলেরা পরিযায়ী হয়ে যাচ্ছে। পরিযায়ী মানে এখানে থাকছে না, হ্যাঁ। কে বোম্বে, কে দিল্লি, কে ব্যাঙ্গালোর, কর্ম উদ্দেশ্যে তারা বিভিন্ন জায়গায় চলে যেত। তো তখনকার দিনেও মানুষ অনেকে হাঁটতে হাঁটতে হয়তো সে চলে গেল, মানে দেশ বিদেশ, তিব্বত চলে গেছে, কেউ রাজস্থান চলে গেছে। সবাই তো বাড়ি বেরিয়ে চলে গেছে। কিন্তু সেই এইখানকার লোকজন এরকম কি আগেকার দিনে যেত নাকি এখনো যাচ্ছে? না, এই পরিযায়ী হওয়ার ব্যাপারটা আগেও কি আছে তো। আপনি এই ধার থেকে বরাকর থেকে আরম্ভ করে কলকাতা পর্যন্ত মাঝে মাঝে পেয়ে যাবেন আমাদের লোক। আচ্ছা, সিউড়িতে পাবেন, নানুরে পাবেন, এমনকি সিউড়ির দিকে পাবেন। বাইরে আমাদের জায়গা ছিল, এটা ছাড়াও আমি শুনেছি যতটা এখন সেরকম সুপ্রতিষ্ঠিত কোনো মানুষের সন্ধান আপনাদের না কাছে পাই নেই যে উনি এখন- বাইরে এখন গিয়ে? পেয়েছি, এখন পেয়েছি। এখন এই যেমন ইনি জয়পুর থাকেন, আচ্ছা, আচ্ছা, পেয়ে যায়। আচ্ছা। আমার একটা ভাই কোথায় কলকাতাতেই থাকে এখন, ওই নিউটাউনে, ও ব্যাংক ম্যানেজার, এই আপনার ব্যাংক অফ বরোদা। Bank of অনেক এই বাগুইয়াটি এখন পরিযায়ী অনেকে হচ্ছে, অনেক। তখন অতটা ওইভাবেও হয়নি। আমরা যখন ওখানেই মোটামুটি এস্টাবলিশের মতো হয়ে গেছি, বাড়ি টাড়ি সব ওখানে সব এস্টাবলিশ হয়ে গেছে। তাই আমি একটা শুনেছি, হক মার্কেট আছে না কলকাতাতে, হ্যাঁ, হক ওটা নাকি আমাদের এক পরিবারের আগে ছিল। হক সাহেবের হ্যাঁ, বাগান। হ্যাঁ, এটা নিউ মার্কেট বলে। হ্যাঁ, নিউ মার্কেট। তো সেই হক সাহেব যে ছিলেন, তিনি আমাদের খুব মানে বন্ধু লোক ছিলেন পরিবারের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তিনি হয়তো বলছেন তোমাদের তো অনেক ইয়ে আছে, আমাদের ওটা দিয়ে দাও। আমার যেমন ও। এই যে বিউডিয়া, দুর্গাপুর এই সাইডে। মানে ওই জমিদারি ওখানে ছিল, হ্যাঁ কারণ ওই জায়গাটা তো সুন্দরবনের একটা অংশ। হ্যাঁ, ওটা হ্যাঁ। কিন্তু
হ্যাঁ সুন্দরবনে তো একটা অংশ। বলছে আমাদেরকে দিয়ে দাও, সেহেতু ওকে দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের এদিকে জায়গা ছিল আপ টু যে জিটি রোড আছে, জিটি রোডের দুপাশে যে সমস্ত জমি রয়েছে, তাহলে হ্যাঁ, বলা যেতে পারে গ্রাম, যে নিউ সেগুলো আমাদের মার্কেটটা- এখনো পর্যন্ত আমাদের নামে সব হয়েছে অনেক নিউ জায়গা। মার্কেটটা হ্যাঁ। এখানকার সম্পত্তি বলা যেতে পারে, মানে এটা তো দাবি করবে না, কোর্টেও না যাচ্ছে না, না কিন্তু এদেরই হ্যাঁ, দেওয়া সম্পত্তি হ্যাঁ, থেকে হ্যাঁ, সেটা আমি শুনেছি দাদুর কাছে যে বলে তো তোমরা তো অনেক জমি, আমাকে হ্যাঁ, ওটা দিয়ে দাও। তো- আর উনি খুব ভালো লোক ছিলেন, আমাদের জমিদারির হিতে উনি কাজ করতেন। ওই মানে, সময় ওই হ্যাঁ। জমি দিয়ে দেওয়া ব্যাপারটা কিছু নয়, হ্যাঁ, হ্যাঁ। যে চাইলো তাকে হ্যাঁ, কাছে দিয়ে হ্যাঁ, দিতে। হ্যাঁ, হ্যাঁ। এটা আরে একটা- প্রচুর জমি এখান থেকে পানাগড় থেকে নিয়ে রাস্তার জিটের দুধারে দুগার পর্যন্ত। হ্যাঁ আমাদের ঝাড়গ্রাম হ্যাঁ হ্যাঁ পানাগড়ের হ্যাঁ, বাগান, হ্যাঁ, আমের বাগান, হ্যাঁ। আমি পর্যন্ত আমের পয়সা দিই। আচ্ছা 5 টাকা 10 টাকা যাই হোক। এটা একটা নতুন নতুন এবং মানে বিদায় খবর। এর দুপাশে যে লাল বাবা যে আছে, এখন আপনি যান এখন আমাদের নামও রয়েছে এখনো। মিলিটারি যে এয়ারপোর্ট, মিলিটারি এয়ারপোর্টটা পুরো একদম মানে, পানাগড়ের হ্যাঁ, যে হ্যাঁ, এয়ারপোর্টটা তার হ্যাঁ। সম্পত্তিটা। সেখানে আমার দাদু একটা বাগান করেছিলেন, বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল। তো সেই বাগানে যখন এয়ারপোর্ট যখন ওটাকে অ্যাকোয়ার করলো মিলিটারি এয়ারপোর্ট, তখন সেটা বাগানটাকে গাছ কেটে দেওয়া হলো। দাদু খুব দুঃখিত হয়ে গেছিলেন, যে দুঃখিত হয়ে এখানে একটা বাগান তৈরি করেছিলেন। সেই বাগানটার মানে বর্তমানে নাম হচ্ছে রাজার বাগান, রাজার বাগান। তো সেখানেও বিভিন্ন ধরনের এক একটা গাছে 15-16 রকম আম ধরতো, এক একটা গাছে বিভিন্ন ধরনের মানে কলম সেট করে দিয়েছিল। তো সেটা 78-এর বন্যাতে আমাদের সেই বাগানটা পুরো মানে দীর্ঘ একদম 15 দিন ধরে জল চলে গাছ ফাছ সব নষ্ট হয়ে গেছে। এটা কাছে 1 কিলোমিটার দূরে। নিশ্চয়ই জানা গেল, আপনাদের মানে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর ওখানে একটা ওই গোল মতো জায়গা, এরকম একটা গোল মতো জায়গা আছে, সেটা একটা প্লেস। বাইরে থেকে যারা আসতো তারা মানে এখানে যে পারমিশনটা নিত, পারমিশন নেওয়ার পর ওখানে যেয়ে বসতো। তারপরে আর একটা হচ্ছে হয়তো কোনো কেউ দেখতেন, যারা পরিচারিকা আছেন কাজ, তারা দেখতেন যে কাদের বাড়ির লোক, হ্যাঁ কাদের বাড়ির লোক। তো সেখানে বসতো। এবং সেখানে যদি কোনো খুব নিকট আত্মীয় হতো, নিজের লোক হতো, হাতে যাদের বাড়ি সেখানে ডেকে নিয়ে যেত। আর যেরকম নর্মাল লোক হতো মানে পরিচিত লোক, সেখান থেকে আবার তারা চলে যেত। এটা একটা কারণ। আর ওখানে যে পেছনে পুকুরটা দেখলেন, পুকুরটা 2টো গেট আছে। একটা হচ্ছে বড় গেট, আর সেখানে অনেকগুলো অ্যাটাচ পাশে অনেকগুলো ঘরের মতো বানানো আছে। আর এই পাশে একটা ছোট গেট আছে। তো আমি আগে যেটা শুনেছি, যেটা ছোট গেট আছে সেখানে যারা বাড়ির মেয়েরা যারা কাজকর্ম করতো, অনেক লোক থাকতো, তারা সেই জায়গাটা ইউজ করতো। আর ওই পাশটা যারা বাড়ির মেম্বার, আমাদের পরিবারের যারা মেম্বার, তারা ইউজ করতো। এবং সেটা একটা এত মনোরম জায়গা, মানে সেটা মানে দারুণ জায়গা, দারুণ অসাধারণ জায়গা। তা আমাদেরই যে সেটা আমরা মানে এখন রক্ষণাবেক্ষণ মানে করছি, এখন চেষ্টা করছি করার চেষ্টা করছি আমরা এদের। এখানে এই কাঠামো পুজো কি মহালয়ার সময় কাঠামো পুজো আরম্ভ করা হয়? মহালয়ার সময় কাঠামো পুজো হয় না। হ্যাঁ। মহালয়ার সময় এমনি তো তৈরি হয়। আর বোধনের দিনে একটা ওই মহালয়া বলছি, হ্যাঁ বোধনের দিনে বলিদান হয়। আচ্ছা। সেদিন একটা বলিদান হয়ে বলিদান। পুজোটা শুরু হয়ে যায়, চণ্ডীপাঠ হয়। আচ্ছা, বলিদান মানে ওই ফল টল জাতীয় কিছু না, পাঁঠা বলিদান। পাঠা বলি হয় এখানে। আচ্ছা, ওই তার মানে বোধনের সময় একটা বলি হলো, একটা বলিদান আর হয়, পুজোর সময় তারপরে সপ্তমী অষ্টমী হ্যাঁ নবমী নবমী। চোট হয়। আচ্ছা। আসন্ন শারদীয়া উৎসবের প্রাক্কালে স্থানীয় মৃৎশিল্পীরা উঠে পড়ে লেগেছেন, প্রতিমা তৈরি করছেন। জমিদার বাড়ির মণ্ডপে জোর প্রস্তুতি চলছে। শুনে খারাপ লাগলো যে আজও এখানে ছাগ বলি প্রথা চালু আছে, এবং তা হয়। দেখা যাক আস্তে আস্তে যদি এটা অবলুপ্ত হয়। এবার বিদায়ের পালা, আমরা এখান থেকে আস্তে আস্তে চলে যাব। আসন্ন শারদোৎসব আপনাদের ভালো কাটুক, সুন্দর কাটুক, এই কামনাই করি।
যদি আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, পারলে লাইক করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি পারলে সাবস্ক্রাইব করে দেবেন।